আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় যে অধ্যায়টা কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা, এই অধ্যায়টা সম্পর্কে আমরা আজকে অনলাইনে বিস্তারিত ক্লাস করব। এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ ওই অধ্যায় সম্পর্কে দুটি ক্লাস করিয়েছিলাম। প্রথম অংশে অর্ধেক পাঠ এবং পরের অংশে বাকি অর্ধেক অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তোমরা আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। তো আসো আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়টা সম্পর্কে আলোচনা করি। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি তানজিলা আক্তার, সহকারী শিক্ষক আইসিটি, রাজাপাড়া মুন্সি আমাদি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাপাড়া, সদর দক্ষিণ, কুমিল্লা। আচ্ছা, এই অধ্যায়টা শুরুর আগে আমি একটু তোমাদের সাথে এই অধ্যায়টা নিয়ে একটু বলতে চাই যে এই অধ্যায়টা আসলে কি। দেখো, অধ্যায়টার নামটাই হলো কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। অর্থাৎ এই অধ্যায়টায় আমরা যারা ব্যবহারকারী, আমরা যারা কম্পিউটার, ল্যাপটপ বা ইন্টারনেট ব্যবহার করি, সেই ব্যবহারকারীদের নিরাপত্তার কথা যেভাবে যেমন আলোচনা করা হয়েছে, তেমনি কম্পিউটার বা ল্যাপটপের নিরাপত্তা বা কম্পিউটার বা ল্যাপটপের সংরক্ষণ সম্পর্কে বা রক্ষণাবেক্ষণ সম্পর্কে, মেনটেনেন্স যেটা বলে, সেই সংরক্ষণ সম্পর্কেও কিন্তু বা রক্ষণাবেক্ষণ সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখো, এই আলোচনার আগে আমি একটু বলি তোমাদেরকে। আমরা সাধারণত জানি যে আমাদের যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ, এই যন্ত্রগুলোর কিন্তু দুটা মূল অংশ আছে, একটা সফটওয়্যার এবং একটা হার্ডওয়্যার। ঠিক আছে, এটা সম্পর্কে তোমরা জানো। হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যারটা হলো আমরা যে অংশগুলো ধরতে পারি বা আমরা স্পর্শ করতে পারি, চোখে দেখি, সেগুলোকে আসলে বলা হয় হার্ডওয়্যার। যেমন একটা ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে বলতে পারি মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, প্রজেক্টর। হ্যাঁ, এই এই যে যন্ত্রগুলো, এগুলো আসলে হার্ডওয়্যার। ঠিক আছে, ল্যাপটপের ক্ষেত্রেও তাই। আর সফটওয়্যার কি? সফটওয়্যার হলো কিছু প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমরা কি করতে পারি, যে প্রোগ্রামটার মাধ্যমে আসলে আমাদের হার্ডওয়্যার গুলো কাজ করে। ঠিক আছে, আমাদের হার্ডওয়্যার কাজ করে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার যদি না থাকে তাহলে এই যন্ত্রগুলো আসলে তুমি শুধু কানেক্ট করে কিন্তু তুমি তোমার মূল কাজগুলো করতে পারবে না। অর্থাৎ তোমার এই সফটওয়্যার হার্ডওয়্যার গুলো তাদের কাজ করার দক্ষতার জন্য সফটওয়্যার লাগে, এবং এই সফটওয়্যার গুলো হলো এক ধরনের প্রোগ্রাম। এই প্রোগ্রাম গুলো আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু আমরা চোখে দেখি। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই। আমরা যখন ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি, উইন্ডোজ লেখাটা উঠে, তোমরা দেখেছো প্রথমে ডিসপ্লেতে উঠে। উইন্ডোজটা হলো একটা অপারেটিং সিস্টেম। অর্থাৎ তোমার ল্যাপটপের বা তোমার ডেস্কটপের মনিটর, কিবোর্ড, মাউস সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ঠিক নাই। তোমার কম্পিউটারটা চালানোর জন্য, তোমার হার্ডওয়্যার গুলো চালানোর জন্য যে সফটওয়্যার, মূল সফটওয়্যার যেটা অপারেটিং সিস্টেম, সে অপারেটিং সিস্টেমটা ঠিক নাই, তাহলে কিন্তু তোমার কম্পিউটার ল্যাপটপটা কখনোই চলবে না। ঠিক আছে, তার মানে হার্ডওয়্যার যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সফটওয়্যার। তোমাদের এই অধ্যায়ে হার্ডওয়্যার সম্পর্কে যেভাবে আলোচনা করা হয়েছে, যে হার্ডওয়্যারের সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ আমরা কিভাবে করব সেটা নিয়ে যেমন আলোচনা আছে, তেমনি সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ সম্পর্কেও আলোচনা আছে। এবং আমরা সফটওয়্যার কিভাবে ব্যবহার করলে আমাদের ল্যাপটপ, কম্পিউটার নিরাপদ থাকবে। আমরা তো আসলে এগুলো ব্যবহার করি কেন? আমরা আসলে ব্যবহার করি আমাদের কাজের সুবিধার জন্য, অথবা আমাদের প্রয়োজনীয় কিছু তথ্য বা ডাটা আমরা সেভ করে রাখার জন্য মূলত আমরা এগুলো ব্যবহার করি। তো এগুলোই যদি সংরক্ষণটা সঠিকভাবে না রাখতে পারি, বা এগুলো যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারটা আসলে সুবিধাজনক হবে না। ঠিক আছে, তাহলে আমরা তো ব্যবহার করি আমাদের প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাটা বা তথ্য বা ইনফরমেশন সেভ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য। এখন এগুলোই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আসলে আমরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হব। তো আমরা এই অধ্যায়ে আসলে পড়বো, তোমাদের এই অধ্যায়টা আমরা আসলে পড়বো যে কিভাবে আমরা সফটওয়্যার এর যত্ন নিতে পারি, কিভাবে আমরা হার্ডওয়্যারের যত্ন নিতে পারি, এমনকি আমরা কিভাবে নিজেদের যত্ন নিতে পারি। আমরা তো ব্যবহারকারী, আমরা তো কম্পিউটার ব্যবহার করি, ইউজার আমরা। আমরা আমাদের নিজেদেরকে কিভাবে সেফ রাখতে পারি ইন্টারনেটের ক্ষেত্রে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে, আমরা কিভাবে নিজেদের নিরাপদ রাখতে পারি, মূলত এইটা নিয়ে কিন্তু তোমাদের এই অধ্যায়টা আলোচনা হয়েছে। আচ্ছা, আসো আজকে আমি তোমাদের এই অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে সবসময় আসে।
সবসময় আসে এবং তোমরা অনেকেই এটা জানো। ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করার ক্ষেত্রে তোমরা অনেকেই এই সমস্যাগুলোর মুখে পড়ো। এই কারণে তোমরা অনেকে জানো। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলব। আমরা আজকে কথা বলব তোমাদের সফটওয়্যারের নিরাপত্তা রক্ষার বিষয়টা নিয়ে। যে সফটওয়্যারে এর ক্ষেত্রে কম্পিউটারের সফটওয়্যার বা প্রোগ্রাম কি সমস্যার সম্মুখীন হতে পারে, এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি এবং আমরা আগে থেকে কিভাবে সাবধান থাকলে আমরা এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবো। ঠিক আছে? আসো সর্বপ্রথম আমি একটু বলি যে সফটওয়্যারের ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয়, তো সেটা তোমরা সবাই জানো, সেটা হলো ভাইরাস। ঠিক আছে? ভাইরাস হলো ইয়ার ক্ষেত্রে সফটওয়্যার নষ্ট করার ক্ষেত্রে অথবা তোমার কম্পিউটারে ডাটা, তথ্য, ইনফরমেশন বা যে কোনো ছবি, ভিডিও, অডিও এগুলো নষ্ট করে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য, ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু অন্যতম কারণ বা অন্যতম ভাবে দায়ী কিন্তু ভাইরাস। আর সবচেয়ে বড় কথা, ভাইরাস তোমার ল্যাপটপ বা ডেস্কটপের কি গতি কমিয়ে দিবে। আগে তুমি কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে, খুব দ্রুত কাজ করতো, এখন আর কাজ দ্রুত করবে না। দেখা যাবে তুমি মাউস ক্লিক করে আসছো কিন্তু অনেকক্ষণ পরে সেই একটা প্রোগ্রাম খুললো, তার মানে এটা খুবই বিরক্তির সৃষ্টি করে। ঠিক আছে? তার উপর সবচেয়ে বড় কথা, দেখা যাবে তোমার কম্পিউটারে অনেক অবাঞ্ছিত কিছু নোটিফিকেশন, অবাঞ্ছিত কিছু মেসেজ আসে, এগুলো সমস্যা। এগুলো কিন্তু সমস্যা, এগুলোই এই লক্ষণগুলো থেকে আমরা কিন্তু বুঝি যে ভাইরাসের সৃষ্টি। আচ্ছা, এগুলো আমরা যখন ভাইরাসের লক্ষণ বা ভাইরাস থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি, এই বিষয়গুলো যখন পড়বো তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাহলে চলো আগে আমরা ভাইরাস দিয়ে শুরু করি। ঠিক আছে? ভাইরাস কি আসলে আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখি ভাইরাস। হ্যাঁ, এখন দেখো ভাইরাসের পূর্ণ রূপটা। এখানে একটা বিষয় তোমরা অনেকেই হয়তো ধারণা করো যে মানুষের শরীরের যে ভাইরাস এবং কম্পিউটারের যে ভাইরাস সেটা মনে হয় একই। দেখো, মানুষের শরীরে ভাইরাসটাও কিন্তু ক্ষতিকর, কম্পিউটারের ভাইরাসও কিন্তু ক্ষতিকর। একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু নামকরণের দিক দিয়ে কিন্তু ভাইরাসটা ভিন্ন। কারণ ভাইরাস নামকরণটার মধ্যেই কিন্তু ভাইরাসের যে কাজটা, ভাইরাস কি করে, কি ক্ষতি করে, সেটা কিন্তু তার নামের মধ্যেই আছে, তার পূর্ণ রূপের মধ্যেই আছে। তো আমরা আগে পূর্ণ রূপটা দেখি। দেখো কি আছে। পূর্ণ রূপটা হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ঠিক আছে? ভাইটাল ইনফরমেশন এন্ড রিসোর্সেস আন্ডার সিজ। এটার বাংলাটা কি দেখি আমরা। বাংলাটা হলো গুরুত্বপূর্ণ, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, ইনফরমেশন মানে তথ্য, রিসোর্সেস মানে সম্পদ, আন্ডার মানে নেওয়া, সিজ মানে দখলে। অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য ও সম্পদ সমূহ দখলে নেওয়া। তাহলে ভাইরাস, এই দিক দিয়ে ভাইরাস কিন্তু খুবই ক্ষতিকর, কারণ তোমার কম্পিউটারে গুরুত্বপূর্ণ তথ্যগুলা, গুরুত্বপূর্ণ সম্পদ, এখানে সম্পদ বলতে আসলে কম্পিউটার বিভিন্ন হার্ডওয়্যারকে বোঝানো হয়েছে। কারণ যদি ভাইরাস অনেক বেশি এফেক্টেড করে, অনেক বেশি কি বলবো ছড়িয়ে যায় ল্যাপটপ কম্পিউটারে, তখন কিন্তু হ্যাঁ, তার বিভিন্ন যন্ত্র কাজ করে না, কিবোর্ড কাজ করে না, মাউস কাজ করে না, এগুলো কাজ করা বন্ধ করে দেয়। তার মানে একদম সর্বশেষে সে কিন্তু কি করে, তার বংশটা এমন বিস্তার করে, শেষ পর্যন্ত সে কিন্তু সম্পদগুলো, একটা কম্পিউটারের যে রিসোর্সেস বা সম্পদ আমরা বলি হার্ডওয়্যারকে, সে হার্ডওয়্যার গুলোকেও কিন্তু শেষ পর্যন্ত সে তার নিজের দখলে নিয়ে নেয়, ঠিকঠাক মতো হার্ডওয়্যার গুলো আর কাজ করে না। তাহলে দেখো, গুরুত্বপূর্ণ তথ্য ও সম্পদ সমূহ দখলে নেওয়াকে আমরা বলবো ভাইরাস। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ঠিক আছে? ভাইটালের ভি, ইনফরমেশনের আই, রিসোর্সের আর, আন্ডারের ইউ এবং সিজের এস, টোটালটা মিলে হলো ভাইরাস। ঠিক আছে? VIRUS, ভাইরাস। আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি ভাইরাস সম্পর্কে। আমি যেহেতু বলছি, আমরা একটু ভাইরাসের ইতিহাসটা জানি। দেখো, কম্পিউটার ভাইরাস বিষয়ে আমরা অনেক কিছু ইতিমধ্যে জেনে ফেলেছি, তবু আমাদের আইসিটি যন্ত্রের নিরাপত্তার কথাটি মাথায় রেখে এ বিষয়ে আরো জানা দরকার। প্রাণীদেহে ভাইরাস আক্রমণের মতোই এই ভাইরাসগুলো আমাদের আইসিটি যন্ত্রের ক্ষতি করে থাকে। ভাইরাস শব্দের পূর্ণ রূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এর অর্থ দ্বারায় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। 1980 সালে নামকরণ, দেখো এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ আসবে বহু নির্বাচনীতে। 1980 সালে নামকরণ করেন কে? প্রখ্যাত গবেষক, ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের অধ্যাপক ফ্রেড কোহেন। ফ্রেড কোহেন নামে একজন প্রফেসর, গবেষক, তিনি ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের একজন গবেষক, তিনি নামকরণ করেছেন ভাইরাস 1980 সালে।
ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য এবং উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা আছে। হ্যাঁ, এই কথাটা আমি তখন বলেছিলাম বংশ বিস্তারের কথা। অর্থাৎ ভাইরাস এমন একটা কম্পিউটারে হয়তো একটা ভাইরাস ঢুকলো, সেখান থেকে ১০টা হলো, ১০টা থেকে ১০০টা, ১০০টা থেকে ১০০০টা। এরকম করে ভাইরাস কিন্তু নিজের সংখ্যাটা বৃদ্ধি করতে পারে। ভাইরাসের এটা কিন্তু একটা সবচেয়ে মারাত্মক বৈশিষ্ট্য। কারণ দেখা যাচ্ছে তুমি তোমার বন্ধুর কাছ থেকে পেন ড্রাইভে করে কোন একটা মুভি আনলে, কোন একটা ছবি বা একটা ভিডিও আনলে, ওটার মধ্যে একটা ভাইরাস চলে আসছে। কিন্তু এই একটা ভাইরাসই তোমার কম্পিউটারে এসে কিন্তু সে ধীরে, ধীরে সংখ্যা বৃদ্ধি করলো এবং সংখ্যায় অনেক বেশি হয়ে গেল। ঠিক আছে? ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং বিভিন্ন তথ্য উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়। একটা সময় দেখবে আর কম্পিউটারটা ভালোভাবে চলছেই না, চালুই হচ্ছে না, এরকমও হয় শেষ পর্যন্ত। যেমন বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। বুট ভাইরাস যেটা যেটা কম্পিউটার বা ল্যাপটপের বুট সেক্টর বলে একটা সেক্টর আছে, যেটা যখন কম্পিউটারটা চালু হতে থাকে তখন বুট সেক্টরের প্রত্যেকটা ক্ষেত্রে যদি ওকে থাকে তখনই কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার চালু হয়। সে বুট সেক্টরটাকেই কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এর ফলে কি হয়, বুট ভাইরাসের ফলে তোমার বুট সেক্টরটা ওকে থাকে না দেখে কম্পিউটার বা ল্যাপটপ চালু হতে চায় না। ঠিক আছে? আচ্ছা, অতি পরিচিত কিছু ভাইরাস হলো স্টোন, ভিয়েনা, সিআইএস, ফোল্ডার, ট্রোজান হর্স। অর্থাৎ এগুলো কি? এগুলো হলো খুবই পরিচিত এবং এগুলো এমন হয়েছিল যে সারা বিশ্বের একসাথে সব ল্যাপটপ কম্পিউটারে কিন্তু এই ভাইরাস গুলো একসময় আক্রমণ করেছে। ঠিক আছে? আসো আমরা একটু পরে আবার যাই, দেখি এই যে ভাইরাসের নামগুলো আমি এখানে আলাদা করে দিয়েছি, কারণ কি এটা যাতে তোমাদের মনে থাকে। এগুলো কিন্তু বহু নির্বাচনীতে আসে। ঠিক আছে? বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু এগুলো আসে, যে স্টোন কি, ভিয়েনা কি, সিআইএস কি, ফোল্ডার কি, এরকম আসে। আবার এখানে দেখা যায় কি একসঙ্গে দুটা তিনটা করে দিয়ে দিতে পারে। এবং নিচে বহু নির্বাচনী অপশনের মধ্যে ভাইরাসের নাম, অ্যান্টিভাইরাসের নাম, সফটওয়্যারের নাম, হার্ডওয়্যারের নাম, এরকম করে অপশন গুলো দিয়ে দিবে। তোমরা যদি না জানো যে ফোল্ডার কি, ভিয়েনা কি, তাহলে কিন্তু তোমরা আনসার করতে পারবে না। ঠিক আছে? তাহলে স্টোন, ভিয়েনা, সিআইএস, ফোল্ডার, ট্রোজান হর্স, এগুলো হলো সবচেয়ে বেশি কি বহুল পরিচিত, অতি পরিচিত কিছু ভাইরাসের নাম। ঠিক আছে? তাহলে এই নামগুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝবে এগুলো কিন্তু ভাইরাসের নাম। ঠিক আছে? এরপরে আমরা কিন্তু অ্যান্টিভাইরাসের নামও শিখবো। তাহলে অ্যান্টিভাইরাস কোনটা, ভাইরাস কোনটা, এই দুটো কিন্তু তোমাদের পৃথক ভাবে মনে রাখতে হবে। তোমরা যদি দুটার মধ্যে গোলমাল করে ফেলো তাহলে কিন্তু আনসার করতে তোমরা পারবে। আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি যে কোন কম্পিউটার বা ভাইরাস, কোন কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে সংক্রমিত হলে তা কমে কমে বিস্তার লাভ করে। কোন পেন ড্রাইভ বা অন্য যে কোনো ভাইরাস যুক্ত একটি ফাইল ভাইরাস মুক্ত কোনো কম্পিউটার যন্ত্রে চালালে ফাইলের সংক্রমিত ভাইরাস কম্পিউটার বা যন্ত্রটির মেমোরিতে অবস্থান নেয়। একটু বুঝাই বলি। মনে করো যেটা আমি তখন উদাহরণ দিয়েছিলাম, কোনো একটা বন্ধুর কাছ থেকে তুমি পেন ড্রাইভে করে একটা ভিডিও আনলে, আনার পর তোমার কম্পিউটার কিন্তু ভাইরাস মুক্ত, তোমার কম্পিউটারে কোনো ভাইরাস নেই, কিন্তু তোমার বন্ধুর কম্পিউটারে ভাইরাস আছে। ওখান থেকে সে পেন ড্রাইভে করে একটা ভাইরাস তোমার কম্পিউটারে চলে আসে। আসার পর সে কিন্তু তোমার কম্পিউটারের মেমোরিতে অবস্থান করবে। তোমার কম্পিউটার কোথায় মেমোরি অবস্থান করবে? মেমোরিতে। তোমার যে মেমোরি আছে, হার্ড ব্রিক, হ্যাঁ, ওখানে যে অবস্থান করবে। কাজ শেষ করে ফাইল বন্ধ করলেও সংক্রমিত ভাইরাসটি মেমোরিতেই রয়ে যায়। তুমি কাজটা শেষ করলা, তোমার ভিডিওটা দেখা শেষ, তুমি ডিলিট করে দিলা, কিন্তু তারপরও সেইটা কিন্তু মেমোরিতে থেকে গেল। ফলে ভাইরাস মুক্ত কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। একই অবস্থা ঘটে কোনো ভাইরাস সংক্রমিত প্রোগ্রাম বা সফটওয়্যার দুঃখিত, একই অবস্থা হয় কোনো ভাইরাস সংক্রমিত প্রোগ্রাম বা সফটওয়্যারও যদি চালাও। তুমি কোনো একটা প্রোগ্রাম তোমার বন্ধুর কাছ থেকে আনলে বা তুমি একটা সিডিতে করে একটা সফটওয়্যার তোমার ল্যাপটপ বা কম্পিউটারে চালু করলে, সেই সিডিটার মধ্যে কিন্তু একটা ভাইরাস আছে, তোমার কম্পিউটারে কিন্তু ভাইরাসটা চলে আসে। এভাবে মেমোরিতে স্থান দখলকারী ভাইরাস পরবর্তীতে অন্যান্য প্রোগ্রাম এবং ফাইলকেও আক্রমণ করে। কোনো কোনো ভাইরাস তাৎক্ষণিকভাবে সকল প্রোগ্রাম বা ফাইলকে গ্রাস করে, আবার কোনো কোনো ভাইরাস শুধু নতুন প্রোগ্রাম বা ফাইলকেও আক্রান্ত করে। অর্থাৎ কিছু ভাইরাস আছে সব প্রোগ্রাম বা ফাইলকে কিন্তু নষ্ট করে দিবে, কিন্তু কিছু ভাইরাস আছে শুধুমাত্র নতুন, তুমি ভাইরাসটা চলে আসলো তোমার ল্যাপটপ বা কম্পিউটারে, থাকলো মেমোরিতে, এরপর তুমি যত নতুন ফাইল বা ফোল্ডার যত খুলতে থাকবে ও শুধু নতুন গুলাতে অ্যাটাক করবে, পুরনো গুলাতে কোনো অ্যাটাক করবে না। অর্থাৎ ভাইরাসকে আমরা দুই রকম ভাবে ভাগ করতে পারি। ফাইল বা প্রোগ্রাম সমূহ গ্রাস করতে করতে ভাইরাস তার ইচ্ছা মতো কম্পিউটারের অভ্যন্তরে সার্বিক ক্ষতি সাধন শুরু করে। সে কি করে? আস্তে আস্তে কম্পিউটারটা ক্ষতি করতে থাকে। এভাবে একটি ভাইরাস মুক্ত কম্পিউটার ধীরে ধীরে ভাইরাসে সংক্রমিত হয় এবং উক্ত সংক্রমিত কম্পিউটারে ব্যবহৃত সিডি, হার্ড ডিস্ক, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে ভাইরাসটি অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে।
তোমার হার্ড ডিস্ক থেকে পরবর্তীতে কোনো বন্ধুকে তুমি কিছু পাঠালে, হার্ড ডিস্ক থেকে কিছু নিয়ে ভিডিও অডিও নিয়ে তুমি তোমার বন্ধুকে ইন্টারনেটে পাঠালে ভাইরাস সংক্রমণ হতে পারে। আবার মনে করো তুমি সিডি বা হার্ড ডিস্কে, তোমার সিডিতে নিয়ে নিলে একটা ছবি একটা গান, তোমার বন্ধুর কম্পিউটারে সিডি বা ইয়ার সিডিটা চালালে তোমার কম্পিউটারে সেই ভাইরাসটা তোমার বন্ধুর কাছে চলে গেল। তোমার হার্ড ডিস্কটা নিয়ে তুমি আরেকজনের কম্পিউটারে হার্ড ডিস্কটা লাগালে তোমার কম্পিউটারের সেই ভাইরাস ওই হার্ড ডিস্কের মাধ্যমে আরেকজনের কম্পিউটারে কিন্তু চলে গেল। এভাবে আর একটা বিষয়, আমরা ইন্টারনেট থেকে যে আমরা বিভিন্ন ভিডিও ডাউনলোড করি, এগুলোর সাথেও কিন্তু আসলে ভাইরাস থাকে। আবার আমরা অনেক সময় দেখা যায় ফ্রি কিছু অ্যাপস ডাউনলোড করি, ফ্রি কিছু সফটওয়্যার ডাউনলোড করি, এগুলোর সাথেও কিন্তু ভাইরাস চলে আসে। ঠিক আছে? আচ্ছা, আসো আমরা একটু পরবর্তীতে একটু দেখি যে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। আমরা এবার জানবো যে ভাইরাস আক্রান্ত যে হয়েছে তুমি কিভাবে বুঝবে তোমার কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হয়েছে। প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগবে। স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগবে, আমি যেটা বলেছি খুবই বিরক্তিকর। যখন তুমি কাজ করতে যাচ্ছ, যখন তোমার কাজটা খুব জরুরি, ওই সময় যদি কম্পিউটার বা প্রোগ্রামটা চালু না হয় তখন কিন্তু আসলে খুবই বিরক্ত লাগে। মেমোরি কম দেখাচ্ছে, ফলে গতি কমে যাচ্ছে। তুমি জানো তোমার কম্পিউটারের মেমোরি আছে 500 জিবি, কিন্তু দেখাচ্ছে আসলে 200 জিবি, বাকি 300 জিবি দেখাচ্ছে না। তার মানে কি, তোমার মেমোরিটাকে সে আক্রমণ করেছে, এই জন্যই তার প্রকৃত যে আকারটা, প্রকৃত যে সাইজটা সেটা দেখাচ্ছে না, তাহলে গতি কিন্তু কমে যায়। ঠিক আছে? কম্পিউটার চালু অবস্থায় চলমান কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ কম্পিউটারে তুমি কাজ করছো, তুমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছো, তুমি দেখবা হুট করে একটা অন্য একটা সফটওয়্যারে বা অন্য একটা কিছুর একটা নোটিফিকেশন বা একটা মেসেজ চলে আসছে, তোমার কাজে কিন্তু বিরক্তি আসবে, কাজে একটা ব্যাঘাত ঘটাবে, একটা কাজটাকে একটু ব্যাহত করবে। অর্থাৎ তোমার কাজের সাথে সম্পর্ক নাই, কিন্তু এমন কিছু একটা চালু হয়ে গেল। তারপর নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় নিয়েছে। একটা সফটওয়্যার তুমি ডাউনলোড করলে, করার পর তুমি সফটওয়্যারটা তোমার কম্পিউটারে ইনস্টল করলে, কিন্তু ইনস্টল করতে প্রচুর সময় লাগে। এই ক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে সেখানে ভাইরাস আক্রমণ করেছে। চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করছে। তুমি এখন যে কাজটা করছো সে কাজটা দেখা যাচ্ছে অনেক বেশি জায়গা দখল করছে, কিন্তু আসলে এই ফাইলটার এতটা আকার না, এতটা সাইজ এত বড় না। তার মানে কি, তার মানে ওখানে ভাইরাসের সংক্রমণ হয়েছে। যন্ত্র চালু করার সময় বা চালু হতে হতে বন্ধ বা শাটডাউন হয়ে যাচ্ছে, এটা একটা বড় একটা লক্ষণ। কিন্তু আমরা অনেক সময় দেখি কম্পিউটার বা ল্যাপটপ চালু করলাম, হুট করে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, হুট করে বন্ধ হয়ে গেল বা হ্যাং হয়ে গেল বা রিস্টার্ট হলো, নতুন করে আবার পুনরায় আবার চালু হচ্ছে। তার মানে কি, তার মানে বোঝা যাচ্ছে এখানে ভাইরাসের আক্রমণ হয়েছে। ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যাওয়া। তুমি তোমার নামে বা তোমার স্কুলের নামে কোন একটা ফোল্ডার খুললে দেখলে কি ফোল্ডারটার নাম পরিবর্তন হয়ে গেছে, অন্য একটা নাম হয়ে গেছে, শর্টকাট ফাইল হয়ে গেছে, তার মানে এটা ভাইরাসের সংক্রমণ হয়েছে। আচ্ছা, ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করতে পারে, ভাইরাস সাধারণত কি কি ক্ষতি করতে পারে? কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, ডাটা বিকৃতি বা করাপ্ট করে দিতে পারে, ডাটাগুলো বিকৃত করে দিতে পারে, কম্পিউটারে কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারে, যেটা আমরা আগে পড়েছি। কম্পিউটারের মনিটরের ডিসপ্লেকে বিকৃত বা করাপ্ট করে দিতে পারে। হ্যাঁ, অনেক সময় ডিসপ্লে এমন হয়, ডিসপ্লের মধ্যে দাগ চলে আসে, ডিসপ্লেতে কালো কালো লম্বা লম্বা দাগ, আড়াআড়ি দাগ আসতেই পারে, ডিসপ্লে অর্ধেক ভেঙে গেছে মনে হয়, এরকম হতে পারে। তার মানে কি, অথচ মনিটর কিন্তু ঠিক আছে, তার মানে এখানে ভাইরাসের সংক্রমণ হয়েছে। সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দেওয়া, এটা তো প্রথমেই আমি বলেছি যে ধীরগতি করে দেয়, কাজের স্পিড অনেক কমিয়ে দেয়। তাহলে আমরা ক্ষতিটা দেখলাম যে সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হলো যে কোনো ফাইলকে মুছে দিতে পারে। এটা একটা মারাত্মক ক্ষতি, কারণ আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু, ফাইল ডকুমেন্ট কিন্তু আমরা আমাদের কম্পিউটারে সেভ করে রাখি, তাহলে এটাই যদি মুছে দেয় তাহলে আমরা কিন্তু অনেক বেশি ক্ষতির মুখে পড়বো। ঠিক আছে? তারপরে আমাদের কি করলো, অবাঞ্ছিত বার্তা দেয়, আবার অনেক সময় যে বললাম মনিটর এর পর্দাটা নষ্ট করে দেয়, ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়, সিস্টেমের কাজটাকে ধীরগতি করে। আচ্ছা, এখন আমরা একটু দেখি অ্যান্টিভাইরাস সম্পর্কে। আমরা জানি, দেখো ভাইরাস শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়েছে অ্যান্টি, ANTI। অ্যান্টি, অ্যান্টি মানে কি আমরা জানি, প্রতিপক্ষ, অর্থাৎ ভাইরাসের প্রতিপক্ষ। ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যে আরেকটা সফটওয়্যার আছে সেটাকে বলা হয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ঠিক আছে? একটা আমরা ভাইরাস পড়লাম ক্ষতিকর সফটওয়্যার, আর অ্যান্টিভাইরাস হলো ভালো সফটওয়্যার যেটা খারাপ সফটওয়্যারকে বা খারাপ ভাইরাসকে ধ্বংস করে, এটাকে বলা হয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তো দেখো, একটি অ্যান্টিভাইরাস ভালো অ্যান্টিভাইরাস সাধারণত কি প্রায় সব ধরনের ভাইরাস নির্মূল করতে পারে। ভাইরাস আবিষ্কৃত হওয়ার সাথে সাথে অ্যান্টিভাইরাস আপডেট করলে এর ক্ষতি এবং কার্যক্ষমতা প্রতিনিয়ত উন্নত হয়, ফলে নতুন নতুন ভাইরাস ধ্বংস করতে পারে। বর্তমানে অনেক অ্যান্টিভাইরাস রয়েছে যেগুলো ভাইরাস চিহ্নিত করে, নির্মূল করে, প্রতিহত করে। বর্তমানে কিন্তু অনেক ধরনের
অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসটা কি আছে, যেগুলো কিন্তু কি করতে পারে, যেগুলো কিন্তু ভাইরাসকে চিহ্নিত করে এবং ভাইরাসকে নির্মূল বা প্রতিহত করে। আজকাল প্রায় প্রত্যেক অপারেটিং সিস্টেম সফটওয়্যারের সাথে সংযুক্ত অবস্থায় অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়া থাকে। প্রত্যেকটা ইয়াতে কিন্তু অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা দেওয়া থাকলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু, দুঃখিত আমি একটু আবার শুরু করি, ওখানে চলে আসি আমরা। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করতে পারি, যে প্রত্যেকটা অপারেটিং সিস্টেম, যে বলেছিলাম আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সাধারণত আমরা এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই ব্যবহার করি। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথেও কিন্তু অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়াই থাকে, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়েও আমরা কিন্তু ভাইরাস নির্মূল করতে পারি। এছাড়াও এখনকার অ্যান্টিভাইরাস গুলো ভাইরাস আক্রমণ করার পূর্বে তা ধ্বংস করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে। ভাইরাস তোমার তোমার কম্পিউটারে তুমি একটা পেন ড্রাইভ ঢুকালে, তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যার যদি তোমার কম্পিউটারে ইনস্টল থাকে, সে কিন্তু তোমাকে একটা সিগন্যাল দিচ্ছে এটা এখনো স্ক্যান করা হয়নি এবং এটার মধ্যে ভাইরাস আছে। তুমি কিন্তু সুন্দর করে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা দিয়ে এটাকে স্ক্যান করে নিতে পারবে। তাহলে কি হবে, পেন ড্রাইভের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে, সেই ভাইরাসটা কিন্তু নির্মূল হয়ে গেল, ঠিক আছে। তারপরে ফলে এগুলো পূর্বের অ্যান্টিভাইরাসের তুলনায় অনেক বেশি কার্যকর। হ্যাঁ, বর্তমানে যে অ্যান্টিভাইরাস গুলো আছে, সেই অ্যান্টিভাইরাস গুলো খুবই কার্যকর এবং কিছু কিছু অ্যান্টিভাইরাস আছে তোমার টাকা দিয়ে কিনে নিতে হয়, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে হয় সফটওয়্যার গুলা। পেইড সফটওয়্যার কিছু আছে, আবার কিছু আছে ফ্রি, ব্যবহার করা যায়, একদম যে কেউ ব্যবহার করতে পারে, ফ্রি, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করা যায়। তোমাদের বইয়ে কিন্তু ফ্রি অ্যান্টিভাইরাসের নামগুলো আসছে নিচে, আমি বলছি আসলে যাই। আচ্ছা, এখানে দেখো, এখানে একটি কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সব সময় হাল নাগাদ করতে হবে। হ্যাঁ, তুমি 1 বছর আগে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়ে নিলে, 1 বছর তুমি এটাকে আপডেট করলে না। তোমরা একটা শব্দ অনেকে জানো, হাল নাগাদ বা আপডেট, আপ টু ডেট, আজকের দিনের সাথে তাল মিলিয়ে কাজ করা, এটাকে বলা হয় আপ টু ডেট। আজকের আজকে আজকে পর্যন্ত এটার কার্যক্ষমতা যাতে থাকে, এইটাকে বলা হয় আপডেট। আপডেট করাটা ভালো লাগাত না যদি তুমি করো, তাহলে 1 বছর আগের যে সফটওয়্যার অ্যান্টিভাইরাস, সেটা দিয়ে কিন্তু 1 বছর পরে তোমার পেন ড্রাইভে বা সিডিতে কোনো ভাইরাস ঢুকলে তুমি সেটা কিন্তু নির্মূল করতে পারবে না। কারণ এখন যে ভাইরাসটা, সেটা কিন্তু 1 বছরের বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে। তোমার অ্যান্টিভাইরাস কিন্তু 1 বছর এখনো পিছিয়ে আছে। তাহলে তোমার অ্যান্টিভাইরাসকে অবশ্যই নিয়মিত হাল নাগাদ বা আপ টু ডেট করতে হবে, আপডেট করতে হবে, ঠিক আছে। আপডেট করার অপশনটা কিন্তু ইন্টারনেটের মধ্যে আছে, বা প্রত্যেকটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের সাথে কিন্তু আপডেটের অপশন থাকে। তাহলে ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামূল্যে ইন্টারনেট থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে আইসিটি যন্ত্রপাতির নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা যায়। উল্লেখযোগ্য কিছু অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম হলো, যে আমি বলেছি ফ্রি, যেটা ইন্টারনেট থেকে সবাই ডাউনলোড করতে পারে, এটার জন্য কিন্তু কোনো টাকা দেওয়া লাগে না, এটাকে বলা হয় ফ্রি অ্যান্টিভাইরাস। যেমন এভিজি অ্যান্টিভাইরাস, দেখো এখানে তোমাদের ডাউনলোড ওয়েবসাইটের ডাউনলোড করার যে লিঙ্কটা, সেটা দেওয়া আছে www.avg.com। তারপরে হলো অ্যাভিরা অ্যান্টিভাইরাস, www.avira.com। অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, www.avast.com। এই যে এখানে 3টা অ্যান্টিভাইরাস, ফ্রি অ্যান্টিভাইরাসের কথা বলা হচ্ছে, এর মধ্যে অ্যাভাস্টের নাম তোমরা অনেকেই শুনেছো। অ্যাভাস্ট কিন্তু খুবই জনপ্রিয় একটা অ্যান্টিভাইরাস এবং এটা কিন্তু অনেক কার্যকর। আসো আমরা একটু এখানে কয়েকটা অ্যান্টিভাইরাস প্রোগ্রামের আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো, আজকে এখানে দেখো, এখানে কয়েকটা আমি ছবি দেখাচ্ছি। দেখো, অ্যাভাস্ট, এফপোর্ট, সিমেন্টিক, তারপর ম্যাকপে, এভিজি, তারপর এখানে ক্যাসপারস্কি আছে, এখানে ক্যাসপারস্কি আছে, এখানে পান্ডা আছে। এগুলো কিন্তু খুবই কি খুবই জনপ্রিয় কিছু অ্যান্টিভাইরাস, কিন্তু এগুলো পেইড, এগুলো কিনে নিতে হয়। যেমন এভিজি না, আমরা এভিজি তো আগে পড়েছি, অ্যাভাস্টো না, এগুলো ফ্রি। কিন্তু এই যে পান্ডা, ক্যাসপারস্কি, এখানে নটন নাই, নটন একটা অ্যান্টিভাইরাস আছে, সেটাও কিন্তু আমরা কিনে ব্যবহার করতে হয়, ঠিক আছে। আমরা যদি টাকা দিয়ে কিনে, 1 বছরের জন্য আমরা একটা টাকা দিয়ে দিলাম, 1 বছরের জন্য সেটা আমাকে সার্ভিস দিবে, তুমি সেই সার্ভিসটা ব্যবহার করতে পারবে। তারপরে এখানে দেখো, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস, এটা হলো ওই যে বলা হয়েছে যে কিছু অপারেটিং সিস্টেমের সাথে কিছু অ্যান্টিভাইরাস দেওয়াই থাকে, সেটাই হলো মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস। এটা উইন্ডোজ 10 যারা ব্যবহার করে এবং উইন্ডোজের পরবর্তী আরো আপগ্রেডেড ভার্সন যারা ব্যবহার করে, তারা এটা কিন্তু পায়, এই সফটওয়্যারটা তাদের কম্পিউটারে দেওয়া থাকে। আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি যে আমরা ভাইরাস মুক্ত রাখতে, এতক্ষণ তো আমরা পড়লাম অ্যান্টিভাইরাস সম্পর্কে, আমরা একটু ভাইরাস মুক্ত রাখতে আমরা একটু দেখি যে ভাইরাস মুক্ত রাখতে কি করা যায়।
দেখো আমাদের কম্পিউটার বা আমাদের কম্পিউটার যন্ত্রগুলোকে আমরা যদি ভাইরাস মুক্ত রাখতে চাই তাহলে আমরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারি। সে কাজগুলো কি একটু দেখি। আসো। হুম। অন্য যন্ত্রে ব্যবহৃত সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি নিজের যন্ত্রে ব্যবহারের পূর্বে আমরা ভাইরাস মুক্ত করে নেব। আমরা কিন্তু অবশ্যই সেটাকে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিব। ঠিক আছে? অ্যান্টিভাইরাস দিয়ে যদি আমরা স্ক্যান করে না নিই তাহলে কিন্তু অন্যের যন্ত্রে ব্যবহৃত সিডি, ডিভিডি দিয়ে তোমার কম্পিউটারে কিন্তু ভাইরাস চলে আসবে। অন্য কম্পিউটার থেকে কপিকৃত সফটওয়্যার নিজের কম্পিউটারে ব্যবহারের আগে সফটওয়্যারটিকে ভাইরাস মুক্ত করা। আমরা কি করব? অন্য কম্পিউটার থেকে আমরা কপি করব যদি কোনো একটা সফটওয়্যার যদি আমরা আনি, মনে করো তুমি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটাই অন্য একজনের কম্পিউটার থেকে কপি করে নিয়ে আসতেছো, সিডিতে বা ডিভিডি করে তুমি নিয়ে আসতেছো, তখন তোমার ওই সিডি ডিভিডিটা চালানোর আগে অবশ্যই সেটাকে কি করতে হবে, ভাইরাস আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আমরা এটাকে ভাইরাসটা স্ক্যান করে নিব। অন্য যন্ত্রের কোনো ফাইল নিজের যন্ত্রে ব্যবহারের পূর্বে ফাইলটিকে ভাইরাস মুক্ত করা। অবশ্যই তুমি অন্য কোনো কম্পিউটার থেকে বা অন্য কোনো থেকে তুমি যদি ভাইরাস আনো, কোনো ফাইল আনো, সেই ফাইলটাকে অবশ্যই ভাইরাস মুক্ত করতে হবে। ইন্টারনেট থেকে কোনো সফটওয়্যার নিজের কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করার পূর্বে স্ক্যান করবা। তুমি যখন অন্য কোনো ইন্টারনেট থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করছো তখন অবশ্যই সফটওয়্যারটা স্ক্যান করে নিবা, কারণ ডাউনলোডকৃত সফটওয়্যারে ভাইরাস থাকলে তা থেকে তোমার কম্পিউটারে ভাইরাস সংক্রমণ হতে পারে। অন্যান্য কম্পিউটারে বা যন্ত্রে ব্যবহৃত সফটওয়্যার কপি করে ব্যবহার না করা। ওই যে তোমার বন্ধুর কাছে একটা গেমসের সফটওয়্যার আছে, তুমি ওই গেমসের সফটওয়্যারটা কপি করে তোমার কম্পিউটারে এনে পেস্ট করে দিলে, এতে কিন্তু ভাইরাস চলে আসার সম্ভাবনা আছে। তুমি কোনো একটা গেমস বা যেই সফটওয়্যারই ব্যবহার করতে চাও সেটা সিডি ডিভিডি কিনে নেওয়ার চেষ্টা করবে। সিডি ডিভিডি কিনে নিয়ে এসে সেটাকে স্ক্যান করে যদি তুমি ব্যবহার করো তাহলে ভাইরাসের সংক্রমণটা হওয়ার অনেক কম সম্ভাবনা থাকে। কম্পিউটারে ভাইরাস প্রবেশ করলে সতর্কতামূলক বার্তা প্রদর্শন করার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যারটিকে হালনাগাদ করে রাখা প্রয়োজন। তুমি যদি হালনাগাদ বা আপ টু ডেট করে না রাখো তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে, তাহলে কিন্তু তোমার কম্পিউটারে ভাইরাস প্রবেশ করলো সে কোনো সতর্কতামূলক বার্তা প্রদর্শন করবে না, তোমাকে কোনো নোটিফিকেশন সে দিবে না। এই জন্য এটাকে তুমি আপডেট করে রাখবে। প্রতিদিনের ব্যবহৃত তথ্য বা ফাইল সমূহ আলাদা কোনো ডিস্ক বা পেন ড্রাইভে ব্যাকআপ রাখা, তবে এক্ষেত্রে ডিস্ক বা পেন ড্রাইভটি অবশ্যই ভাইরাস মুক্ত করে রাখতে হবে। তুমি গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে যেসব তথ্য বা যেসব ইনফরমেশন, যেসব ফাইল বা যেসব ডকুমেন্ট তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, তুমি সেগুলোকে একটা পেন ড্রাইভে করে বা একটা সিডিতে করে আগেই কপি করে রেখে দিবে। তাহলে কোনো কারণে যদি তোমার কম্পিউটার ভাইরাস সংক্রমণ হয় এবং যখন দেখবে সব তথ্য মুছে ফেলেছে তখনও তোমার এই ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু তোমার পেন ড্রাইভে বা সিডিতে সেভ থাকবে। অর্থাৎ সব সময় ব্যাকআপ রাখা। ব্যাকআপ একটা শব্দ তোমরা জানো যে সবকিছু সবসময় গুরুত্বপূর্ণ একটা জিনিস বিষয়ে কপি রাখা, আরেকটা জায়গায় অন্য কোনো একটা জায়গায় নিরাপদে সেভ করে রাখা, এটাকে আমরা ব্যাকআপ রাখা বলি। তুমি যদি ব্যাকআপ নিয়ে রাখো তাহলে আর তোমার প্রয়োজনীয় ফাইলগুলো হারালেও তুমি কোনো ক্ষতির সম্মুখীন হওয়া। তারপরে দেখো ইমেল আদান প্রদানের সতর্কতা অবলম্বন করা, যেমন সন্দেহবাচক সোর্স থেকে আগত ইমেল ওপেন না করা, করলেও ভাইরাস মুক্ত করে তা খোলা উচিত। হ্যাঁ, আমরা যারা এখন রেগুলার ইমেল ব্যবহার করি আমরা অনেক ধরনের ইমেল পাই। এই ইমেল গুলো কিন্তু সবগুলো ইমেল কিন্তু আসলে ওপেন করা যায় না। যেগুলো সন্দেহজনক সোর্স, আগে দেখতে হবে নামটা, পাঠিয়েছে কি, সেন্ডারের নাম, যদি সেন্ডারের নাম দেখে বুঝো তোমার পরিচিত কেউ, তখন তুমি সেটাকে ওপেন করো। যদি অপরিচিত সেন্ডারের কাছ থেকে কোনো মেইল আসে সেটা আসলে ওপেন করা ঠিক না। আর যদি ওপেন করতেই হয় তার আগে এটাকে স্ক্যান করে নিয়ে তারপরে ওপেন করতে হবে। গেম ফাইল ব্যবহারের আগে অবশ্যই ভাইরাস চেক করতে হবে। হ্যাঁ, যারা গেম খেলে তাদের কিন্তু অবশ্যই ভাইরাসটা আগে চেক করে নিতে হবে, কারণ এই গেমের মাধ্যমে কিন্তু প্রচুর ভাইরাস কম্পিউটারে আসে এবং শেষে এক সময় এমন হয় যে মানে নিজেদের এত ভালো লাগার পছন্দের যন্ত্রটা শেষ পর্যন্ত দেখা যায় ঠিকঠাক মতো কাজ করে না। আচ্ছা, এবার আসো আমি আজকের ক্লাসটা আসলে এখানে আমার শেষ। তো এই অধ্যায়টা সম্পর্কে আমি আর একটু বলতে চাই যে এই অধ্যায়টার মধ্যে এটা হলো সফটওয়্যারের সংরক্ষণের ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, এবং সফটওয়্যারের সবচেয়ে বড় সমস্যা কিন্তু ভাইরাসটাই করে, এই জন্য আমরা ভাইরাস সম্পর্কে বিস্তারিত পড়েছি। এই অধ্যায়ের শেষের দিকে কিন্তু আমাদের হার্ডওয়্যার সম্পর্কে কিছু বিষয় দেওয়া আছে, যে হার্ডওয়্যারের রক্ষণাবেক্ষণ বা যত্ন কিভাবে করতে হয়, এটা তোমরা পড়লে আসলে বুঝবে। আর এখানে এই অধ্যায়ে আরেকটু বিষয় যেটা আছে সেটা হলো আমরা যারা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি ওখানে আমরা আমাদের নিজেদেরকে কিভাবে নিরাপদ রাখতে পারবো, জিমেল, ইয়াহুর নিরাপত্তা, আমরা পাসওয়ার্ড কিভাবে দিতে পারি, পাসওয়ার্ড কিভাবে দিলে আমাদের জন্য উপকার হয়, এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আছে। তোমরা যদি এই অধ্যায়টা একটু ভালো করে বাসায় পড়ো তাহলে তোমরা কিন্তু আনসার করতে পারবা। আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা ভাইরাস, সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করে ফেলেছি। তো আশা করি পরবর্তীতে তোমাদের অন্য আরেকটা অধ্যায়
বা অন্য একটা পার্ট নিয়ে আমরা আবার আমাদের অনলাইন ক্লাস করব। তো তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।